আসসালামু আলাইকুম। আজকে মৌলিক সাধারণ জ্ঞানের নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতি। আমরা জানি প্রত্যেক বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মৌলিক সাধারণ জ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় অর্থনীতি থেকে। অর্থনীতি থেকে অ্যাটলিস্ট 5টা প্রশ্ন প্রত্যেক বছর আসে। তো আজকে আমরা অর্থনীতির বেসিক কিছু টার্ম সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি অর্থনীতির যে জনক অ্যাডাম স্মিথ, উনি স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন। ওনার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থটি ছিল সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন, এবং উনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এবং অর্থনীতিতে যে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড, এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। পরবর্তীতে আমরা যে অর্থনীতিবিদ নিয়ে আলোচনা করব, উনি হচ্ছে পল স্যামুয়েলসন। উনি একজন মার্কিন অর্থনীতিবিদ এবং ওনাকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক। তিনি বলেছেন অর্থনীতি নির্বাচনের বিজ্ঞান, এবং তিনি প্রথম মার্কিন নাগরিক যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও কিছু অর্থনীতিবিদ আছে, যেরকম অধ্যাপক মার্শাল, যিনি অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। এল রবিন্স, যিনি অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। আমরা এখন অর্থনীতির বেসিক কিছু টার্ম নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে অর্থনীতিতে প্রত্যেকটা মানুষের যে উদ্দেশ্য সেটা হচ্ছে তার সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করবে। এখন প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য থাকে যে দ্রব্য এবং সেবা ভোগের মাধ্যমে অভাব পূরণ করা এবং সেখান থেকে তৃপ্তি লাভ করা। তো এই তৃপ্তি লাভ করতে গিয়ে আমরা দেখি যে মানুষের সামনে অসীম অভাব এসে দাঁড়িয়ে যায়, কিন্তু এই অভাবের তুলনায় আমাদের সম্পদ কিন্তু সীমিত। তো এখন এই সীমিত সম্পদের যে অভাব, মানে সম্পদ যে সীমিত, এই জায়গা থেকে উদ্ভব হয় দুষ্প্রাপ্যতার। আর অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার যে ধারণাটি, এই ধারণাটি নিয়ে আসছে অর্থনীতিবিদ এল রবিন্স। আচ্ছা, তারপরে উনি বলেছেন নির্বাচন। এখন এই যে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গিয়ে যে মানুষের যে গুরুত্বপূর্ণ অভাবগুলোকে বাছাই করতে হয়, এই বাছাই প্রক্রিয়াটাকেই বলা হয় অর্থনীতির ভাষায় নির্বাচন। তো এখন এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার জন্য মানুষের প্রয়োজন সম্পদ, অর্থাৎ সম্পদের সাহায্যে মানুষ করবে উৎপাদন। তো উৎপাদন করতে হলে আমরা জানি যে উৎপাদনের 4টি উপাদান আছে, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এখন অর্থনীতিতে সম্পদ কাকে বলে আমাদের জানতে হবে। সাধারণত আমরা যে কোনো কিছুকেই কিন্তু সম্পদ বলতে পারবো না। অর্থনীতিতে সম্পদের ধারণা একটু ব্যতিক্রম। অর্থনীতিবিদরা বলেছেন যে যে দ্রব্যের উপযোগ আছে এবং যে দ্রব্য হস্তান্তরযোগ্য এবং যে দ্রব্যের যোগান সীমাবদ্ধ, সেগুলোই কিন্তু সম্পদ। তার মানে যোগান সীমাবদ্ধ থাকতে হবে। আমরা যে এখন দেখি সমুদ্রের যে পানি, লবণাক্ত পানি, আমরা জানি পৃথিবীর প্রায় 70% পানি। তাহলে এই পানিটাকে কি আমরা সমুদ্রের পানিটাকে কি আমরা সম্পদ বলতে পারবো? কেননা এর সীমাবদ্ধ যোগান নেই, কিন্তু বিশাল যোগান, এবং এটার কোনো উপযোগ নাই এবং হস্তান্তরযোগ্য নয়। তার মানে এটাকে আমরা সম্পদ বলতে পারবো না। কিন্তু খাবার পানি, যে এই খাবার পানির তো যোগান স্বল্প, এই জন্য কিন্তু খাবার পানিকে আমরা সম্পদ বলতে পারি। এখন এই যে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের জন্য আমাদের উৎপাদনের প্রয়োজন। তো উৎপাদন করতে যে আবার আমাদের একটা সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় কি, যাকে ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। তো এই সুযোগ ব্যয় বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত অংশ লাভ করার জন্য অন্য দ্রব্যের যে অংশ ত্যাগ করা হয়, সেই অংশটাকেই বলা হয় সুযোগ ব্যয়। তো এখন আমি আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা। আমরা জানি যে 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে। প্রথম হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেক নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা জানি কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থায় যদি সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে, রাষ্ট্রীয় কোনো যদি হস্তক্ষেপ না থাকে, তাহলে সেই অর্থ ব্যবস্থাকেই বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে সেই অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্রের হাতে, এবং রাষ্ট্রের অধীনেই কিন্তু সকল কাজকর্ম পরিচালিত হবে এবং মানুষ তার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাবে এবং সম্পদের সুষম বন্টন হবে। এই ব্যবস্থাটাকেই বলা হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা।
আরেকটি অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, অর্থাৎ যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রের মালিকানাও থাকবে সেটাকেই বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। আমাদের বাংলাদেশ কিন্তু মিশ্র অর্থব্যবস্থার দেশ। এখন আলোচনা করব অর্থনীতিতে চাহিদা বলতে আমরা কি বুঝি। অর্থাৎ কোনো নির্দিষ্ট দ্রব্য কোনো নির্দিষ্ট ক্রেতা যে পরিমাণ নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক সেই পরিমাণটাকেই বলা হয় চাহিদা। অর্থাৎ দ্রব্য পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকেই আসলে চাহিদা বলে। তো এখন বাজারে চাহিদার সঙ্গে দামের সম্পর্ক কি, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে। চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বেড়ে যায়, আর কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কমে যায়। এটাকে আমরা বলি চাহিদা বিধি। অর্থাৎ চাহিদার সঙ্গে দ্রব্যের দামের সম্পর্ক কিন্তু বিপরীতমুখী, এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এই চাহিদা বিধির ব্যতিক্রমও আছে, যেরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বিধি প্রযোজ্য হবে না। অর্থাৎ যে দ্রব্যটা আসলে খুবই প্রয়োজন সেটার দাম বাড়ুক বা না বাড়ুক চাহিদা কিন্তু কমবে বা বাড়বে না। যেরকম আমরা যদি বলি চাল, এখন চাল তো সবারই প্রয়োজন, তো চালের দাম যতই বাড়ুক কেউ তো আর চাল বা ভাত খাওয়া বন্ধ দিবে না। অর্থাৎ দাম বাড়লেও এখানে চাহিদা কিন্তু তার মতোই থাকবে, আবার দাম কমলেও চাহিদার মতোই থাকবে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এই চাহিদা বিধি কিন্তু খাটবে না। এখন আমি দেখব যোগান কি আসলে। কোনো নির্দিষ্ট বাজারে কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্যর যে অংশ বিক্রেতা বিক্রয় করতে ইচ্ছুক ওই অংশটাকেই কিন্তু যোগান বলে। অর্থাৎ বাজারে কোনো দ্রব্যের মজুদকে কিন্তু আমরা যোগান বলবো না। অর্থাৎ বিক্রেতা ওই পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক হতে হবে, যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক ওই পরিমাণটাকেই বলা হয় যোগান। এখন দেখব যোগান বিধি কি। অর্থাৎ কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে যোগান বাড়ে, আবার যদি দাম কমে যায় তাহলে যোগান কমে যায়। অর্থাৎ আমরা এটা সাধারণভাবেই জানি যে বাজারে যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে কিন্তু বিক্রেতারা ওই দ্রব্য বিক্রি করার জন্য আরও যোগান বাড়িয়ে দেয়, আবার যদি দাম কমে দেয় তাহলে কিন্তু ওই বিক্রেতারা ওই পণ্যের যোগান কমিয়ে দেয়। তার মানে দাম এবং যোগানের মধ্যে সম্পর্কটা কি সমমুখী। এখন আলোচনা করব উপযোগ। আমরা জানি অর্থনীতিতে যে ভোগ করে তাকে বলা হয় ভোক্তা। তো প্রত্যেকটা ভোক্তারই কিন্তু মেইন উদ্দেশ্য থাকে উপযোগ সর্বোচ্চ করা। তো উপযোগ কি আগে আমরা জানবো। উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণ যার মাধ্যমে মানুষ তার অভাব পূরণ করতে পারে। অর্থাৎ আমরা কোনো সাধারণভাবে যদি বলি, আমরা যদি কোনো পণ্য বা কোনো সেবা যদি আমরা গ্রহণ করি বা কোনো খাবার যদি খাই, এরপরে যে আমরা যে তৃপ্তিটা পাই এর বিনিময়ে যে আমরা অর্থটা পে করি এটাকেই বলা হয় উপযোগ। তো এই উপযোগ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে রূপগত উপযোগ, আরেকটা হচ্ছে সেবাগত উপযোগ, আরেকটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। রূপগত উপযোগটা কি, কোনো দ্রব্যের আকার বা রূপ পরিবর্তন করে যে উপযোগ পাওয়া যায় সেটাকেই বলা হয় রূপগত উপযোগ। যেরকম আমরা যদি বন থেকে গাছ কাটি, সেই গাছ থেকে কাঠ থেকে যদি আসবাবপত্র তৈরি করি তাহলে কিন্তু এখানে এই যে কাঠের রূপ পরিবর্তন করে আমরা একটা নতুন উপযোগ পাইলাম, সেটা হচ্ছে আসবাবপত্র। এটা হচ্ছে রূপগত উপযোগ। আর সেবাগত উপযোগ কি, অর্থাৎ কোনো মানুষের শ্রমের বিনিময়ে বা সেবার বিনিময়ে যে উপযোগটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সেবাগত উপযোগ। যেরকম শিক্ষকের শিক্ষাদান, চিকিৎসকের চিকিৎসা দেওয়া, নার্সের সেবা দেওয়া, এগুলোকেই বলা হয় সেবাগত উপযোগ। আর জ্ঞানগত উপযোগ কি, আমরা সাধারণত যে বইপত্র, খবরের কাগজ বা টেলিভিশনের যে খবর শুনি, এগুলো শোনার ফলে যে উপযোগটা পাই সেটাকেই বলা হয় জ্ঞানগত উপযোগ। এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে অলরেডি প্রশ্ন আসছে। তো আমরা জানি যে উপযোগটা কি আমরা ইতিপূর্বেই জেনেছি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগটা কি, আমরা জানি যে কোনো দ্রব্য বা সেবা ভোগ করার ফলে আমরা এর বিনিময়ে যে অর্থটা পে করি সেটাই হচ্ছে উপযোগ। অর্থাৎ যে আমরা মানসিক তৃপ্তি পাই ওটাই হচ্ছে উপযোগ। তো এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এটাই বোঝাচ্ছে প্রান্তিক মানে হচ্ছে সর্বশেষ যে উপযোগ। তো বলা হচ্ছে যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী যে একটা ভোক্তা যদি কোনো পণ্য বারবার ভোগ করতে থাকে, মানে একটানা যদি ভোগ করতে থাকে তাহলে সর্বশেষ ভোগ যেটা করে ওই ভোগটাকে বলা হয় প্রান্তিক ভোগ। অর্থাৎ প্রান্তিক ভোগের যে উপযোগটা হয় ওই উপযোগটা সবসময় কি ক্রমহ্রাসমান, অর্থাৎ সবসময় কমতে থাকবে। একটা বাস্তব উদাহরণ যদি আমরা দেই
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগটা কি। যদি একজন ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত মানুষ, আমরা মনে করলাম যে এক গ্লাস শরবত খাবে, তো সে খুবই তৃষ্ণার্ত, প্রথমে তাকে এক গ্লাস শরবত দেওয়া হলো, এর বিনিময়ে সে 20 টাকা দিতে চাইলো। আচ্ছা, তার মানে 20 টাকা দিতে চাওয়া মানে কি, সে খুবই তৃষ্ণার্ত, তার কিন্তু শরবতটা খুবই প্রয়োজন। তো সে যদি আর এক গ্লাস শরবত খায় তাহলে কিন্তু এখন সে কিন্তু তার জন্য আর 20 টাকা দিতে চাইবে না, তার তৃপ্তি কিন্তু একটু হলেও কমে গেছে। আচ্ছা, তাহলে এখানে সে কিন্তু 15 টাকা দিতে চাইবে। তার মানে যে প্রথম, অর্থাৎ আমরা বাস্তবে যদি দেখি যে প্রথম গ্লাস শরবত যখন ওই ব্যক্তি খাবে তখন এর জন্য সে 20 টাকা দিবে, অর্থাৎ এই 20 টাকা হচ্ছে তার মোট উপযোগ। তার মানে প্রান্তিক উপযোগ যদি এটাই যদি শেষ হয় তার, আর যদি সে না খায় তাহলে প্রান্তিক উপযোগও কিন্তু 20 টাকাই হবে। আচ্ছা, দ্বিতীয় গ্লাস শরবত যখন সে খাবে তখন কিন্তু তার তৃপ্তি অলরেডি মিটে গেছে, সে কিন্তু আর 20 টাকা দিতে রাজি হবে না, সে তখন হয়তো 15 টাকা দিবে। তাহলে যদি 15 টাকা দেয় তাহলে 15 টাকা হবে। এখন মোট উপযোগটা কি, যে এই যে দুইটার কিন্তু সবসময় যোগফল হবে, তার মানে মোট উপযোগ হবে কত, সে টোটাল কত টাকা দিল, এই যে তার মানে 20 আর 15 কত হলো 35, তার মানে এখানে মোট উপযোগ 35। অর্থাৎ তৃতীয় গ্লাস শরবত যখন সে খাবে তখন কিন্তু সে এবার 15 টাকা দিতে চাইবে না, তার মানে তার তৃপ্তি অর্থাৎ তৃষ্ণা অলরেডি মিটে গেছে, সে আর পানি খাবেই না। তারপরে যদি দেয় সে হয়তো 10 টাকা দিবে, তার মানে তৃতীয় গ্লাসের জন্য সে 10 টাকা দিবে। তাহলে মোট উপযোগ কত হবে, অর্থাৎ মোট টাকা কত দিল সে, টোটাল 45 টাকা। আচ্ছা, এখন যদি তাকে 4 নম্বর গ্লাস শরবত দেওয়া হয় সে কিন্তু খেতেই চাইবে না, কেননা অলরেডি তার তৃষ্ণা মিটে গেছে। তারপরেও সে কিন্তু আর 20 টাকা দেবে না, সে বলবে আমি এবার 5 টাকা দিব। তাহলে মোট উপযোগ কত হবে, অর্থাৎ টোটাল কত টাকা দিল সে এই শরবত বাবদ, টোটাল কিন্তু 50 টাকা দিয়ে ফেললো। তার মানে এই যে মোট উপযোগ কিন্তু তার বৃদ্ধি পাচ্ছে, আর যে সর্বশেষ যে উপযোগ অর্থাৎ প্রান্তিক, প্রান্তিক মানে তো সর্বশেষ, তাহলে প্রান্তিক উপযোগটা কিন্তু কমে যাচ্ছে। এখন যদি তাকে 5ম গ্লাস শরবত দেওয়া হয় তাহলে বলবে যে আমি কোনো টাকাই দিব না, যদি আমাকে ফ্রি দাও তাহলে খাবো, তাহলে সে হয়তো এবার 0 টাকা দিবে। তাহলে এই যে প্রান্তিক উপযোগ যখন 0 হয়, মোট উপযোগ কিন্তু বাড়েও না কমেও না, অর্থাৎ স্থির থাকে, 50 টাকায় কিন্তু থাকে। এই যে এইভাবে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে যে মোট উপযোগ বৃদ্ধি পেলে কি হয়, প্রান্তিক উপযোগ কি হয়, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ কত হয়, বা প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ কত হয়। আচ্ছা, এখন যদি তাকে 6 নম্বর গ্লাস দেওয়া হয় শরবত, যদি 6 নম্বর গ্লাস দেওয়া হয়, সে তো এবার খাইতেই চাইবে না, কারণ তার তৃষ্ণা মিটে গেছে, তার টাকাও দিবে না। তখন ওই দোকানদারই যদি তাকে বলে যে আচ্ছা আমি তোমাকে আরো 5 টাকা দিচ্ছি তারপরে তুমি 1 গ্লাস শরবত খাও, সে কিন্তু খাবে ফ্রিতে, আবার সে টাকাও পাচ্ছে, তখন সে কিন্তু তার এই যে মোট উপযোগ কি এবার কিন্তু আরো সে 5 টাকা পাচ্ছে, মানে সে আর উপযোগ কি দিচ্ছে না, মানে আরো পাচ্ছে 5 টাকা। তাহলে কি হবে, প্রান্তিক উপযোগ মোট উপযোগ কি হবে, এবার কিন্তু 45 টাকা হবে। তার মানে আরেকটা এমসিকিউ আমরা এখানে পাইলাম যে প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় তাহলে মোট উপযোগ কি হ্রাস পায়। এতক্ষণ জানলাম যে প্রান্তিক উপযোগ হ্রাস পাবে আর মোট উপযোগ কি বাড়বে। হ্রাস পেতে পেতে যখন প্রান্তিক উপযোগটা 0 হবে মোট উপযোগ কিন্তু স্থির থাকবে, তারপরে যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে মোট উপযোগ কিন্তু কমতে থাকবে। তার মানে এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ।